এই জামাত ইসলামের শিকড় না অনেক গভীরে, দেশে এবং দেশের বাইরে, যার জন্য জামাত ইসলাম আজকে একটা শক্তিশালী বট গাছের মতো দাঁড়ায় গেছে। একে ধ্বংস করার চেষ্টা বহুবার করা হয়েছে, বহু রকম ভাবে, কিন্তু পারে নাই। ওই যে সুপ্ত আর গুপ্ত থেকে নিজেকে এমন ভাবে গইরা তুলছে, এমন একটা আদর্শ মানুষের সামনে তুলে ধরছে। আজকে দেখেন সেই আদর্শের কারণে বিভিন্ন দল থেকে মানুষ এই জামাতে ইসলামে চলে আসছে। বিশেষ করে গত 2 দিন যাবত আমি দেখতেছি চরমনাই পীর সাহেবের দল থেকে খুব জ্ঞানী লোকরা, যারা খুব জ্ঞানী, তারা চলে আসতেছে এবং বলতেছে কি জানেন, যে আমরা এই জন্য আসতেছি, জামাত ইসলাম দেশটাকে গড়তে চায়। আর নিজের দল সম্বন্ধে মানে ওই যে হাত পাখা সম্বন্ধে বলতেছে যে ওনারা শুধু ঘরে বৈশা বৈশা চিন্তা করে আর খালি বক্তব্য রাখে, ওনাদের কোনো ওই যে দূরদৃষ্টি নাই, মানে আগামীতে কি হইতে পারে ওই চিন্তা ভাবনা নাই। এরকম কথা বলছে বইলাই আবার এই জামাতে ইসলামে চলে আসছে। তার মানে কি দেখেন, ওনারা দাবি করছিল, মানে চরমনাইর পীর সাহেব দাবি করছিল যে এই দলটাকে, মানে এই যে 10 দলকে, এই 11 দলকে আমরাই এক করছি, আমরাই প্রথম এই ভিশনটা দেখাইছি যে আমরা একটা ভোটের বাক্স করব, সমস্ত ইসলামিক দল একসাথ হইয়া। কিন্তু দেখেন 10 জনকে রাইখা কে চলে গেল? এটা কোনো নীতি হইল? এটা কোনো মুসলমানের জবান হইতে পারে? হইতে পারে না। এটা ব্যাপারটা এমন হয়ে গেছে, দেখেন ওই যে ভেড়ার পাল যখন যায় না, তখন ওই যে খেকশিয়াল, তারপরে হায়নার দল ওত পাইতা থাকে, দূর থেকে না পিছনে পিছনে হাঁটতে থাকে, শুধু খেয়াল রাখে দল থেকে কোন ভেড়াটা বাইর হয়ে যায়। যে ভেড়াটা বাইর হয়ে যায় তার উপরই তো আক্রমণ করে। এই যে বাইর হয়ে গেল না, এখন ওই দল ছোট ভেড়ার মতো হয়ে গেছে, একা হয়ে গেছে। কিন্তু একা হইতে দিবে না। কে দিবে না? জামাত ইসলাম দিবে না। কি উদারতা! হায় হায় হায়, উনার দলের অনেকেই কথাটা মেনে নিতে পারতেছে না। কোন কথাটা? যে চরমনাই পীর সাহেবকে অনার কইরা উনি যে আসনে দাঁড়াইছে, ওই আসনে জামাতে ইসলাম কোনো প্রার্থী দেবে না। শুধু দেবে না এমন না, সাপোর্টও করবে, ভোটও দিবে। সম্মান জানাইছে। কি বলছে? যে উনি আমাদের এই দলটা গঠন হওয়ার পিছনে অবদান রাখছে। চরমনাই পীর সাহেব যে অবদান রাখছে সেটার কৃতজ্ঞতায় বলছে যে ওনার আসনে আমরা কোনো প্রার্থী দিব না। কোন লেভেলের খেলা রে ভাই এটা! চিন্তা করতে, চিন্তাধারার উচ্চতা কত উপরে ভাবা যায়। ভাই তুমি আমার বদনাম করতেছো, করো, তুমি বলতেছো আমি মুসলমান না, ঠিক আছে বলো, কিন্তু তুমি আমার উপকারও করতেছো। আমি যেটা বুঝাইতে পারতাম না অনেককে, যে এই মুহূর্তে আমি যদি ওই শরিয়া আইন জারি করি সেটা সম্ভব না। এটা ভবিষ্যৎ বইলা দিবে, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে যে দেশে শরিয়া আইন দরকার আছে কিনা। কিন্তু বর্তমান যে আইন আছে, এই আইন দিয়েই তো দেশ সঠিক পথে নেওয়া যায়। এই আইনের কোনো কার্যকর ছিল না তো, এদিক সেদিক দিয়া ব্যাগ ধরে টাকা পয়সা খায়া আইন তো কেউ মানতো না। এ দেশের আইন মানলে আবার এ দেশ এরকম হয়, যে আইন আছে এই আইন দিয়েই তো দেশটাকে সঠিক পথে নেওয়া যায়। এই কথাগুলো আজকে মানুষকে বুঝাইতে হচ্ছে না, জামাতে ইসলামকে বুঝাইতেছে কে? এই যে চরমনাই পীর সাহেব, ওনারা বুঝাই দিতেছে। কারণ ওরাই তো বলতেছে ওরা শরিয়া আইন দিয়া দেশ এখন পরিচালনা করবে না, ওরা আবার একটা জাতীয় সরকার করতে চায়। আর জাতীয় সরকার করতে চায়, এটা কি কোনো নেগেটিভ কথা? এটা তো পজিটিভ কথা। প্রত্যেকটা মানুষ তো চাইবে একটা ঐক্য হয়ে এক জায়গায় থাকা। মারামারি, হানাহানি এরকম কেউ পছন্দ করে না? পছন্দ করে না। দেখছেন কত বড় উপকার কইরা ফেলতেছে অবচেতন মনে না, অবচেতন মনে না, এগুলা সবই পরিকল্পনার মধ্যে। কেউ একজন তো পরিকল্পনা করতেছে। ভাই, কেউ একজন বৈশা বৈশা চুপচাপ পরিকল্পনা করতেছে আর দেখতেছে। এখন আর ওনাকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই, কোনো প্রশ্ন করতে পারবেন না। উনি প্রশ্নের বাইরে চলে গেছে। উনি প্রশ্নের বাইরে, কারণ উনার কাছে নির্বাচন চাইছেন, উনি নির্বাচন দিয়ে দিছে। যান এখন নির্বাচন কমিশনারের ওইখানে, দেখেন না নির্বাচন কমিশনারের ওইখানে এখন সবাই ওই মন্দিরের ঘন্টা আছে না, ওরকম ঘন্টা বাজায় যাইতেছে। তো আমাদের নির্বাচন কমিশনার ওইখানে একটা ঘন্টা বাজা আছে, এখান থেকে রিক্সাওয়ালা গেলে একটা ঘন্টা বাজায় যায়, ওর একটা দাবি আছে। একটা ভ্যান গাড়িওয়ালা গেলেও একটা ঘন্টা বাজায় যায়, ওরও একটা দাবি আছে। আমিও যাবো, আমি ওই ঘন্টা বাজামু, আমারও দাবি আছে। দাবির তো শেষ নাই। আর অদ্ভুত অদ্ভুত দাবি, যে দাবিগুলা রে মানুষ বুঝতে পারে না কেন। এই ধরনের দাবি দাওয়া দিয়া আপনারা কি সফলতা পাবেন? মানুষকে বুঝাইতে পারবেন যে আপনার দাবিটা সঠিক? কেউ বলবে না সঠিক। কারণ এই শাকসুর নির্বাচন, ভাই, এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আজকে দেখলাম আদালত পাড়ায় ভাই সবাই জায়গা গেছে, নামি দামি সমস্ত উকিলরা জায়গা গেছে, এটাকে বানচাল করতে হবে, রিট আবেদন করছে। ওর পিছনে সবাই পরিশ্রম করতেছে। কেন এখানে সময় দিতেছেন? ওই নির্বাচন আজ হোক, কাল হোক, পরশু হোক, হইতেই হবে। এবং আগামীকাল 20 তারিখ, এই 20 তারিখই হইতে হবে। এটা ভাই আমার একার কথা না ভাই, এটা ছাত্র সমাজের কথা। তো আপনার এই যে শিবির এখন রাস্তায় নাইমা গেছে, চুপচাপ দেখছে, শুধু দেখছে।
কেন রাস্তায় নামছে? আপনাদের এটা অন্যায় দাবি তো, হ্যাঁ অন্যায় দাবি। ওই একটা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হইলে আপনাদের অসুবিধা কি? এইসব বিশ্ববিদ্যালয় নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো এফেক্টই তো করে না, কোনো প্রভাবই তো ফেলে না। আপনাদের বুদ্ধিজীবীরাই তো টকশোতে আইসা বলে, আপনারাও বলেন হ্যাঁ এই নির্বাচনের সাথে ওই নির্বাচনের কোনো সম্পর্ক নাই। তাহলে এত ভয় কেন, এত রিট কেন, এত মূল্যবান সময় কেন নষ্ট করতেছেন? সামনে জাতীয় নির্বাচন, সেখানে না যায় এই শাকসুর নির্বাচনের পিছনে কেন লাগলেন? গত 1.5 বছরের মধ্যে আমরা কি দেখলাম? 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন দেখলাম। সেই ফলাফলটা কি? আপনাদেরকে ভিত কাঁপায় দিতেছেন এখন? মনে হইতেছে না? হ্যাঁ, ভিত কেঁপে যাচ্ছে, কারণ আপনারা নিজেরাও বুঝা ফেলাইছেন যে শাকসুর নির্বাচনে আপনারা বিজয় আনতে পারবেন না। হ্যাঁ, এবং এই নির্বাচন রুখতেও পারবেন না কিন্তু, কারণ ছাত্র শিবির এই ন্যায্য দাবি আদায় কইরাই ছাড়বে। যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। দেখেন ভাই ব্রাদার, গত একটা সপ্তাহ কাটাইলাম, এক সপ্তাহ আমার মনে হয় বেশি, চরমোনাই পীর সাহেব এবং জামাতে ইসলাম আর চরমোনাই পীর সাহেব এই চলতেছিল আলোচনা। পুরা মিডিয়া দখল কইরা এখন চলে আসলো কোথায় জানেন? আগামী 3-4 দিন দেখবেন এই শাকসুর নির্বাচন নিয়ে রাস্তায় কি ঘটে। হ্যাঁ ভাই, এটা তো ছাড় দেওয়া হবে না, ছাড় দিবে না তো ছাত্র শিবির। কেন ছাড় দিবে? আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? হঠাৎ করে ছাত্র শিবির এরকম হিরো হয়ে গেল কেমনে, সুপারম্যান হয়ে গেল কেমনে? মাত্র 1.5 বছরে 77 সাল থেকে এই ছাত্র শিবির আছে। আমরা জানতাম এই ছাত্র শিবির এটা কাটে ওইটা কাটে, এরা হইলো জঙ্গি জঙ্গি জঙ্গি। কারা বলতো এটা? সাধারণ জনগণ? নিশ্চয়ই না, আমাদের মিডিয়া। হ্যাঁ, এই দালাল মিডিয়া বলতো ভাই। সমস্ত পত্র পত্রিকার হেডলাইন হইতো, কোথাও একজন শিবিরের লোক ধরা পড়লে এটা জঙ্গি জঙ্গি বইলা এনারা প্রচার কইরা দিত, জনগণ ওইটা বিশ্বাস করতো। মিডিয়া, এই মিডিয়ার কারণেই কিন্তু আমরা ছাত্র শিবিরের চরিত্রটাই বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে একটা দল, এত বড় একটা দল 1.5 বছরে ঠিক হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। ভাই আপনারাই বলেন, 1.5 বছরে এমন জাদুর কাঠি আছে যেটা দিয়া 5টা বিশ্ববিদ্যালয় জয় ছিনে আনছে এবং এই শাকসুর নির্বাচনও জয় হবে? কারণটা কি জানেন? এরা আগের থেকেই ভালো, অতীত থেকেই ভালো ভাই, গোড়াটাই ভালো। ওই যে গাছ কইছি না, শিকড়টাই ভাই এমন জায়গায় গেছে না, ভালোর দিকে গেছে। আজকে যার জন্য এই দাবি দেওয়া, রাস্তা ব্লক কইরা, মানুষ কি মনে করতেছে? মানুষ তো ভালোভাবে নিতেছে না ভাই ব্রাদার। কারণ আপনাদের দাবির মধ্যে আরেকটা দাবি, বিশাল দাবি ভাই, অবাক হয়ে গেছি। হাই হাই হাই, এইসব লুটেরা, আমি লুটেরা বলবো ভাই। একটা মানুষ 1700 কোটি টাকা, মানে 1000-এর সাথে আরো 700 কোটি টাকা ওনার ব্যাংক ঋণ উনি দিচ্ছে না। কখন নিল এটা উনি? কখন? নিশ্চয়ই গত 15-16 বছরের মধ্যে। আর এই 15-16 বছরের কোন সরকার ছিল? তার মানে ওই সরকারের সাথে উনি হাত মিলাইয়া ওনার ব্যবসা বাণিজ্য চালাইছে এবং উনি ব্যাংক থেকে ঋণ নিছে। এই ব্যাংকের জনগণের টাকা উনি নিজের কাছে রাইখা দিছে। আবার নির্বাচন করতে চায়, নির্বাচনে পাস কইরা ওই টাকা আবার পরিশোধ করবে। নিয়তটা দেখছেন আপনি, কত খারাপ নিয়ত। কিন্তু কথা হচ্ছে যে ওনাকে কেন নমিনেশন দেওয়া হইলো? গোড়া থেকেই তো ওনাকে বাদ দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল না, এ ব্রাদার তুমি তো ঋণ খেলাপি। একজন না তো ভাই, অনেক, এরকম অনেক। এখন এই ঋণ খেলাপি তুমি কেন আমার কাছে আসছো আজকে এই যে প্রার্থী হইতে, নমিনেশন নিতে? আগে ঋণ শোধ করো, জনগণের টাকা দিয়ে আসো। তারপরে কি করা উচিত ছিল? ওই এলাকা থেকে একটা তরুণ নেতাকে বাইছা নেওয়া উচিত ছিল। এ ব্রাদার তুমি আসো, তোমাকে আমি নমিনেশন দিলাম। কেন ওনাকে দিতে হবে? কারণ কি জানেন? ওই ব্যাংকের টাকা থেকে, ওই 1700 কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তো সে রাইখা দিছে এই নির্বাচন টার্গেট কইরা, যে ভবিষ্যতে নির্বাচন আইলে ওইখানে খরচ করুন। আমাদের জনগণ বিক্রি হয় আমরা মনে করি কেন? আমাদের ভাবতে তো লজ্জা লাগা উচিত না? আমি মনে করেন একটা বড় দলের নেতা, আমি ভাবতেছি জনগণ এই দেশের গরিব, এদেরকে লোভ দেখাইয়া আমি ভোট নিয়ে নেব। আমি লোভ দেখাইতেছি, আমি তাদেরকে ক্যাশ না দিয়া অন্যভাবে টাকা সারতেছি, যেটা ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কি কার্ড। এটার মানে কি? আমি ভাবতেছি আমার জনগণ টাকার কাছে বিক্রি হয়। না হলে আমি কেন এই চিন্তাটা করুম যে ওদেরকে আমি কার্ডের নামে, টাকার নামে ভোট নেবো? এটা কেন করুম? দেখেন, নির্বাচন কমিশনার এখানে আপত্তি জানাইছে যে এসব কার্যকলাপ করা যাবে না। তার মানে এটা তো ভাবা উচিত ছিল যে নির্বাচন কমিশনার এগুলো কি মাইনা নিবে। তার মানে দূরদৃষ্টি নাই। দূরদৃষ্টি না থাকলে প্রবলেমে পড়তে হবে। আপনাদের মনে রাখতে হবে ভাই, একটা আদর্শের জন্য মানুষ জীবন দেয়, কোন নেতার জন্য না। নেতার যদি আদর্শ থাকে তখনই মানুষ জীবন দেয়, তখনই মানুষ আবু সাইদের মতো এভাবে গুলির সামনে দাঁড়ায় যায়। আমি জানি এখান থেকে গুলি বাইরে হইলে আমার বুকটা ছিঁড়া যাবে, তারপরেও আমি এইভাবে দাঁড়ায় যাই। কখন? ইমানের জোর লাগে। ইমানের জোর থেকেই এটা হইতে পারে, নেতার জোরে হইব না ভাই। আদর্শের জোর, ওই আদর্শের জন্য, এই দেশের জন্য এইভাবে বুকের সামনে বুক পাইটা দিছিল ভাই, গুলির সামনে।
এটা মনে রাখতে হবে। এই যে হাদি চলে গেল, অনেকদিন যাবত কি আমরা হাদিকে চিনি? শহীদ হাদিকে আমরা চিনি মাত্র 12 মাস 13 মাস, 12 মাস 13 মাস বাঘের মতো বাঁচলো। তার আদর্শ আজকে আমাদের মধ্যে বাইচে আছে। সে চলে গেছে, কিন্তু তার আদর্শ তো চলে যাবে না। তার মানে কি জানেন, একজন নেতার জন্য সারা জীবন দরকার নাই। আদর্শ থাকলে না ওই 12-13 মাসে অনেক কিছু হইতে পারে। আর সত্যি সত্যি যদি আদর্শ থাকে, হ্যাঁ ভাই, যার আদর্শ ভালো তাকে ভোট দিবেন। আর একটা কথা বইলা বিদায় নিতে আসি, যদি দেন জানেন, আবার ওই যে আমাদের প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে মুক্ত কইরা দিবে, একদম জলজন্ত ফাঁসির আসামি, তাদেরকে মুক্ত কইরা দিছে। হ্যাঁ ভোট দেন, আর করতে পারবে না। না ভোট দিলে আবার তেমন একজন প্রেসিডেন্ট আসবে যে ফাঁসির আসামিকে মুক্ত করে দিবে। এটা মাথায় রাখেন, যার জন্য হ্যাঁ ভোট দিতে হবে। যদি না ভোট দেন, তাহলে কেউ কেউ ভাবতে পারে আমি ছাড়া এই দেশ চলবে না। ভাবতো না যিনি এখন দিল্লিতে, উনি সবসময় বলতো না আমি ছাড়া এই দেশ চলবে না। এই জিনিসটা ভিতরে চইলা আসে। কেন আসে জানেন? উনি জানে উনি বারবার প্রধানমন্ত্রী হইতে পারবে। আর এখন যদি আপনি হ্যাঁ ভোট দেন, 2 বারের বেশি হইতে পারবে না। দেখছেন? তারপরে কি দেখেন, ওনার কাছে যে প্রধানমন্ত্রী থাকতো, তার কাছে এই যে আমাদের আর্মি, পুলিশ, র্যাব, প্রশাসন সব ওনার হাতে, ওনার ক্ষমতায়, ওনার হুকুম ছাড়া চলতে পারে না। যেমন আমাদের ওই বিডিআর এর ট্র্যাজেডির কথা মনে আছে, ওখানে কেন র্যাব, পুলিশ, আর্মি যাইতে পারে নাই? কারণ ওই যে প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছিল না। এগুলো তো আপনারা দেখছেন। ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। হ্যাঁ ভাই, আপনি যদি হ্যাঁ ভোট দেন, তাহলে ওই ক্ষমতাটাও কাইরা নেওয়া হয়েছে। আবার কি জানেন, দলের নেতা যখন প্রধানমন্ত্রী হয়, তখন কি ভাবে? ওই যে হেলমেট বাহিনী বানায়। প্রধানমন্ত্রীর দল তো, পুলিশ তার সাথে ঘুরে। প্রধানমন্ত্রীর দল তো, এই প্রধানমন্ত্রীর দলের নাম বেচা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বারো মহল দখল, হাবি জাবি সবকিছু কইরা বিদেশে বাড়ি গাড়ি বানাইছে। এগুলো তো প্রমাণিত সত্য গত 16 বছরের। তারপরও কেন আপনারা ওই না ভোট দিবেন? ওই না ভোট মানি আবার ওই 16 বছর ফেরত আসা। আর হ্যাঁ ভোট মানি নতুন একটা বাংলাদেশ আবার, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি। প্লিজ হ্যাঁ ভোট দিবেন সবাই। হ্যাঁ ভোট মানি নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ কোত্থেকে আসবে জানেন? ওই আসমান থেকে আসবে, আসমান থেকে আসবে। আমাকে গত 2 দিন আগে এমন একজন ফোন দিছে, আমি নাম বলবো না। ওনাকে খালি আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, খুব অল্পক্ষণ কথা বলছে উনি আমার সাথে। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের স্বপ্নটা কি বাস্তবায়ন হবে? উনি তখন বলছে ওই আসমান থেকে আসবে, সেটা আসমান থেকে আদেশ আসবে, ওদিকে তাকায় থাকেন। তার মানে কি উপরওয়ালার দিকে তাকায় থাকতে বলছে। ওনার জন্য দোয়া রইল।